আচ্ছা দেখ, দ্রবণের আমাদের যেটুকু বাকি আছে সেইটুকু পোর্শান আমরা দুটো ক্লাসে শেষ করব। একটাতে করা যেত, কিন্তু আমরা দুটো ক্লাসে শেষ করব, কারণ এই জায়গাটা পুরোপুরি থিওরিটিক্যাল পোর্শান আছে এবং বোঝার জায়গা আছে। তাই ক্লাসটাকে আমি দুটো সেগমেন্টে ভাগ করে আমি দুদিনে শেষ করাবো। ঠিক আছে? তো আজকে মূলত আমরা কিন্তু যাব আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ, এর ডিটেলসটা আজকে আমরা পড়ব। খুব গুরুত্বপূর্ণ, এইচএসে কোশ্চেন আসার মতো একদম। ঠিক আছে? তো আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ এইটাতে যাওয়ার আগে আমরা একটু কিছু জিনিসের, পুরনো জিনিস একটু রিমাইন্ড করে নিই আমরা। হ্যাঁ, আমরা দেখবি পড়েছিলাম দ্রবণের বাষ্পচাপ সমান ছিল দেখবি দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। দেখবি আমরা পড়েছিলাম দ্রবণের বাষ্পচাপকে যদি আমি পি দিয়ে লিখি, তাহলে পি ইকুয়াল টু x1 ইন্টু P0, এই ফর্মুলাটা আমরা পড়েছিলাম। ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা আগে কিন্তু পড়েছি। এটা কোথা থেকে পড়েছি? দ্রবণের বাষ্পচাপ এবং রাউল্টের সূত্র যে টপিকটা পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম যে এই P0টা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। P0টা 1 দিয়ে আমরা কাকে ডিনোট করি? 1 দিয়ে দ্রাবককে ডিনোট করি, দ্রাবক। তাহলে এটা হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ। খুব গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আজকেরটা, এইচএসের জন্য, বিশেষ করে এইচএসের জন্য খুবই দরকারি জিনিস। আর পিটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। কিরাম দ্রবণ? সেই অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করা হয়েছিল, সেই দ্রবণের বাষ্পচাপ। এই জায়গাটায় আমরা আগে পড়েছি এইটা। তো এখান থেকে আমরা এবার চলে যাব, একটি লেখচিত্রে চলে যাব। দেখ, এখানে বাষ্পচাপটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, কিন্তু আজকে আমরা যে সমস্ত গ্রাফগুলো পড়ব আমরা সাধারণত দেখবি এরম গ্রাফ পড়ে এসেছি। ঠিক আছে? তো এটা যেহেতু দ্রবণ, তাই আমরা এই চ্যাপ্টারে এখন আজকে যে গ্রাফগুলো পড়ব দেখবি এই টাইপের গ্রাফ পড়ব। ঠিক আছে? কেন দুদিকটা করা হচ্ছে একটুখানি গেলেই বোঝা যাবে। ঠিক আছে? তো এই ওয়াই অ্যাক্সিসটা বোঝাচ্ছে বাষ্পচাপকে। ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের একটা প্যারালাল, যেটা বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপকে। ঠিক আছে? এবার গ্রাফটা আমি আঁকি, তাহলে আস্তে আস্তে তোরা বুঝতে পারবি। আচ্ছা, এখানে হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ। আমি দ্রাবকের মোল ভগ্নাংশটা এই পয়েন্টে 0 করলাম, এই পয়েন্টে 1 করলাম। দ্রাবকের মোল ভগ্নাংশ কোথা থেকে কত অবধি ঘোরাঘুরি করে? 0 থেকে 1 অবধি ঘোরাফেরা করে। তাহলে আমি দ্রাবকের মোল ভগ্নাংশটা এই পয়েন্টে 0 করেছি, এই পয়েন্টে 1 করেছি। তাহলে মাঝখানে দেখা যাবে পয়েন্টে আছে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা আমায় বুঝতে হবে। দেখ, দ্রবণ মানে কি? দ্রবণ মানে হচ্ছে কে থাকে? দ্রাব প্লাস, ভালো করে বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, দ্রবণ মানে হচ্ছে দ্রাব প্লাস দ্রাবক। তো প্রথমে যদি বিশুদ্ধ দ্রাবকের কথা কনসিডার করি, তো দ্রাবকটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক। বিশুদ্ধ দ্রাবক মানে সেখানে দ্রাবটা কত? 0, তাই তো? বিশুদ্ধ দ্রাবক মানে সেখানে দ্রাবটা 0। বিশুদ্ধ দ্রাবক তার মানে তার মধ্যে কোনো দ্রাব নেই। তাহলে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে দ্রাবকের মোল ভগ্নাংশ কত হবে? 1। বিশুদ্ধ দ্রাবক তখন পুরোটাই তো দ্রাবক আছে, আর পুরোটাই যদি দ্রাবক হয় তাহলে তার মোল ভগ্নাংশ কত হয়ে যাবে? 1। তার মানে এই বিন্দুটা বোঝাচ্ছে কাকে? এই বিন্দুটা বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবককে। মানে এই লাইনটা বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবককে, মানে এই পয়েন্টটা বিশুদ্ধ দ্রাবকের পয়েন্ট।
তাই জন্য এই অ্যাক্সিসটা কিসের অ্যাক্সিস? দ্রাবকের মোল ভগ্নাংশ। আর এই পয়েন্টটা বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবককে বোঝাচ্ছে। এই পয়েন্টটা বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবককে বোঝাচ্ছে। বোঝা গেছে? তাহলে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবক যখন, তখন পুরোটাই তো দ্রাবক, তাহলে তখন পুরোটাই দ্রাবকের মোল। তার মানে দ্রাবকের বিশুদ্ধ দ্রাবক যখন, তখন দ্রাবকের মোল ভগ্নাংশ কত? 1। দেখ এখানে 1, তাহলে বিশুদ্ধ দ্রাবকের হচ্ছে এখানে 1। ঠিক আছে, এইবার দেখ মোল ভগ্নাংশটা কী করে ভ্যারি করছে। এখানে দেখাচ্ছি। ধর এইটা প্রথমে ছিল, একটু বুঝতে হবে কিন্তু, এটা না বুঝলে আজকে সব গন্ডগোল হয়ে যাবে। শক্ত আছে একটু টপিকটা, ঠান্ডা মাথায় বুঝতে হবে। প্রথমে মনে কর ছিল বিশুদ্ধ দ্রাবক। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ দ্রাবক যখন, আমি কি লিখছি দেখ, দ্রবণ মানে হচ্ছে কি দ্রাব প্লাস দ্রাবক। ঠিক আছে, যখন বিশুদ্ধ দ্রাবক ছিল তখন দ্রাবকের মোল ভগ্নাংশ 1 আর এটার মোল ভগ্নাংশ 0। ঠিক আছে, কারণ বিশুদ্ধ দ্রাবক। এরপরে মনে কর আমি অল্প পরিমাণ কি মেশালাম? দ্রাব মেশালাম। যেই দ্রাব মেশালাম তখন এটার মধ্যে কে আছে? দ্রাবও আছে আর দ্রাবকও আছে। তার মানে কিছুক্ষণ আগে দ্রাবকের মোল ভগ্নাংশটা কত ছিল? 1 ছিল, আর দ্রাবর মোল ভগ্নাংশটা 0 ছিল। ঠিক আছে, ইকুয়াল টু কী ছিল? ইকুয়াল টু দ্রবণ ছিল। প্রথমে যেহেতু বিশুদ্ধ দ্রাবক ছিল তাই দ্রাবটা এখানে প্রথমে কত ছিল? 0 ছিল। এবার আমি যদি অল্প পরিমাণ দ্রাব মেশাই তাহলে কি চেঞ্জটা হবে দেখ। খুব অল্প পরিমাণ দ্রাব মেশালাম, তাহলে দেখবি এই টাইপের একটা চেঞ্জ। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই টাইপের একটা চেঞ্জ আসবে, মানে দ্রাবকের পরিমাণটা কমেনি, দ্রাবকের পরিমাণটা এতটাই আছে, আমি একটু দ্রাব দিলাম, তাহলে যে পরিবর্তনটা হলো, যেহেতু একটু দ্রাব চলে এলো তাই মোল ভগ্নাংশটা পুরোপুরি তো বিশুদ্ধ দ্রাবক আর রইল না, তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশটা একটুখানি কী হলো? কমে গেল। আর দ্রাবের মোল ভগ্নাংশটা একটুখানি বাড়লো। কেন বাড়লো? কারণ প্রথমে একদম স্টার্টে দ্রাবটা কত ছিল? 0, কিছুই ছিল না। সেখান থেকে আমি অল্প পরিমাণ দ্রাব দিলাম, তাহলে অল্প পরিমাণ যেই দ্রাব দিলাম দেখ এটা চেঞ্জ হয়ে একটুখানি বাড়লো আর এটা একটুখানি কমলো। আবারও বলছি, দ্রাবকের পরিমাণ কিন্তু কমেনি, যতটা ছিল ততটাই আছে। আমি একটুখানি দ্রাব দিলাম, দ্রাব দেয়াতে এ তো কিছুটা মোল ভগ্নাংশ গেন করলো, এর কিছুটা পরিমাণ তো গেন হলো। এ যেই কিছুটা পরিমাণ ওই 1 থেকে কিছুটা ভগ্নাংশ নিয়ে নিল, এ কি করলো? প্রথমে 0 ছিল, এ 0.1 নিয়ে নিল, তাহলে দুটো যোগফল কত হবে? 1 হবে তো। তাহলে এটা হয়ে গেল কত? 0.9। ঠিক আছে, এটা বুঝতে হবে ব্যাপারটা। এরপর ধর আমি আরও কিছুটা দ্রাব অ্যাড করলাম, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এটা দেখবি হয়তো এরপর হয়ে গেল 0.2, এটা হয়ে গেল কত? 0.8। তাহলে দেখ বোঝা যাচ্ছে। এবার যত আস্তে আস্তে আমি দ্রাব এখানে মেশাবো তত দ্রাবের মোল ভগ্নাংশ আস্তে আস্তে বাড়বে, দ্রাবকের মোল ভগ্নাংশ আস্তে আস্তে কমবে, কিন্তু টোটাল মোল ভগ্নাংশের মান কিন্তু সব সময় কত থাকবে? 1 থাকবে। তাই এখানে এই দ্রাবকের মোল ভগ্নাংশ, এই যে অ্যাক্সিসটা, এখানে দ্রাবকের মোল ভগ্নাংশ 0 থেকে স্টার্ট করেছি, 1-এ গিয়ে শেষ করেছি। এবার যেরকম দ্রাবক মেশাবো এর মোল ভগ্নাংশটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, একটু ডিফিকাল্ট বোঝা, মন দিয়ে শুনতে হবে। ঠিক আছে, তার মানেটা কি দাঁড়ালো? দ্রবণ মানে হচ্ছে দ্রাব প্লাস দ্রাবক। যখন বিশুদ্ধ দ্রাবক আছে তখন পুরোটাই কে আছে? দ্রাবক আছে, তখন দ্রাব নেই। এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক, যোগফলটা 1। এবার তুই মনে কর অল্প পরিমাণে দ্রাব দিলি, তাহলে অল্প পরিমাণে দ্রাব দিলে আস্তে আস্তে এর মোল ভগ্নাংশ বাড়তে থাকবে, এর মোল ভগ্নাংশ আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু যোগফলটা কখনোই কিন্তু 1 ছাড়াবে না বা 1 থেকে চেঞ্জ হবে না, যোগফলটা কিন্তু 1ই থাকবে। তার মানে আমরা যত দ্রাব মেশাবো তত দ্রাবর মোল ভগ্নাংশ বাড়বে, দ্রাবকের মোল ভগ্নাংশ কমবে। এটা কমন একটা সেন্স। ঠিক আছে, মোল ভগ্নাংশ এইভাবে চেঞ্জ হবে। তো এইবার আমি চলে যাই গ্রাফে। এই গ্রাফটা বুঝতে হবে ভালো করে। এই অ্যাক্সিসটা হচ্ছে বাষ্পচাপ, এটা হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, দ্রাবকের মোল ভগ্নাংশ। ঠিক আছে, দেখ একটা টাইম আসতে পারে
প্রচুর, মানে দ্রাবক যতটা ছিল আমরা দ্রাবকের পরিমাণটা কমিয়েছি, আর দ্রাবের পরিমাণটা আমরা কি করেছি, প্রচুর বাড়িয়ে দিয়েছি। এরকমও তো হতে পারে, ধর আমি একটা এমন দ্রবণ বানাচ্ছি, অল্প দ্রাবক নিয়েছি আর অনেকটা দ্রাব দিয়েছি, ইচ্ছে করলে বানাতে তো পারি। অল্প পরিমাণ দ্রাবক নিয়েছি আর দ্রাব দিয়েছি অনেকটা, সেই ক্ষেত্রে দেখবি হয়তো দ্রাবটা হয়ে গেল 0.9, দ্রাবকটা হয়ে গেল 0.1, এরকম হতে পারে। এই করতে করতে আমরা তো এটাও করতে পারি যে ধর আমি দ্রাবক কিছু নিইনি, আমি এইটা পুরোপুরি নিয়েছি দ্রাব, আমি ধর দ্রাবক কিছু নিইনি, মানে বলতে হলে কথাটা দ্রাব প্লাস দ্রাবক, তো যখন এইটা 1 এইটা 0, এই কন্ডিশানটা বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবককে। আবার এইটাও আসতে পারে, দ্রাবটা 1 আর দ্রাবকটা 0, এইটা বোঝাবে বিশুদ্ধ দ্রাবকে, এটাও হতে পারে। মানে তার দ্রাবকটা নেই, পুরোটাই দ্রাব আছে। এবার তোর মনে হতে পারে স্যার দ্রাবটা তো কঠিন, দ্রাব তো তরলও হতে পারে, ঠিক আছে, তরলও দ্রবণ হতে পারে, তো দ্রাবটাও হতে পারে। এরকম কেস হতেই পারে যে দ্রাবটাও তরল আর পুরোটাই দ্রাব আছে। পুরোটাই যদি দ্রাব থাকে তাহলে এটা 1, দ্রাবকটা 0। মানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম দ্রাব বল বা দ্রাবক বল যে কোনো দ্রবণে এদের মোল ভগ্নাংশ, দুজনকার ক্ষেত্রেই বলছি, এদের মোল ভগ্নাংশটা ঘোরাফেরা করবে 0 to 1, কিন্তু দুটো যোগফল সবসময় এক হবে। যখন দ্রাবকটা 1 হবে মোল ভগ্নাংশ, তখন দেখবি দ্রাবটা 0, সেটা বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবককে। আবার এটাও হতে পারে দ্রাবটা 1 দ্রাবকটা 0, সেটা বোঝাবে বিশুদ্ধ দ্রাবকে, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাক্সিসটা এইখানে লেখা হয়েছিল একটু আগে, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। এটা এখানে দ্রাবকের মোল ভগ্নাংশ ছিল 0, এখানে দ্রাবকের মোল ভগ্নাংশ হচ্ছে 1, ঠিক আছে। এখানে দ্রাবকের মোল ভগ্নাংশ 0, এটার অর্থ বুঝতে পারলি তো? এটার অর্থ হচ্ছে এই কেসটা, এখানে দ্রাবকের মোল ভগ্নাংশ 0, অর্থাৎ এই পয়েন্টটা, এটা বোঝার আছে কিন্তু, এই পয়েন্টটা ইন্ডিকেট করছে, একটু পরে কিন্তু লাগবে, এই পয়েন্টটা ইন্ডিকেট করছে কিন্তু বিশুদ্ধ দ্রাব। দেখ এখানে কোনো দ্রাবক নেই, দ্রাবকের মোল ভগ্নাংশ 0, এটা তোদের বোঝার জন্য বললাম, এটা হয়তো বইতে ভাবে লেখা থাকবে না। দ্রাবকের মোল ভগ্নাংশ 0, এটার অর্থ হচ্ছে এই পয়েন্টটা বিশুদ্ধ দ্রাবক, আর এই পয়েন্টটা কিন্তু বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবক, এটা বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবক, আর ওই পয়েন্টটা বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবক, ঠিক আছে। আচ্ছা, এবার একটু আগে আমি ফর্মুলা লিখছিলাম, যেটা দ্রবণের বাষ্পচাপ সমান x1 ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ ইকুয়াল টু x1 ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, ঠিক আছে। আমরা কি পড়েছি, আমরা কিন্তু আগে পড়েছি যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ গ্রেটার দেন দ্রবণের বাষ্পচাপ, এটা পড়েছি। সবসময় দেখেছি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা বেশি হয়। কেন বেশি হয় দেখবি, আগে পড়িয়েছি। এটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, একে একটা ভগ্নাংশ দিয়ে গুণ করছি, দিয়ে পাচ্ছি পিটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, ঠিক আছে, এটা পেয়েছিলাম। এবার ধর যখন এই পয়েন্টটায় আছে, তখন এই পয়েন্টটায় বিশুদ্ধ দ্রাবকের মোল কত 1, মানে এই পয়েন্টটা বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবককে, এখানে কোনো দ্রাব নেই। তো আমি ধরে নিচ্ছি যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এই পয়েন্টে, এই অ্যাক্সিসটা তো বাষ্পচাপের অ্যাক্সিস, ঠিক আছে, যেহেতু বাষ্পচাপের অ্যাক্সিস, আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, ঠিক আছে। কোন পয়েন্টে? এই পয়েন্টটায় কী ছিল, দ্রাবটা 0 ছিল, দ্রাবকটা 1 ছিল, ইকুয়াল টু 1, ঠিক আছে। এই গ্রাফটা বুঝবুই ভালো করে কিন্তু। আচ্ছা, এরপরে আমরা
দ্রাবকের মোলটা কমাচ্ছি আর দ্রাবের মোলটা বাড়াচ্ছি, মানে দ্রাবকের মোলটা কমাচ্ছি, দ্রাবের মোলটা বাড়াচ্ছি। আমি এক্সাম্পল দিচ্ছি, ধর এরপরে করছি এটাকে 0.9 করছি, মানে একটুখানি দ্রাব অ্যাড করলাম, একটুখানি দ্রাব আমি মিশিয়ে দিলাম, তাহলে দ্রাবের মোল একটা হলো। আমি এক্সাম্পল দিচ্ছি এগুলো সব। তাহলে এই কন্ডিশানে এটা ছিল পুরো বিশুদ্ধ দ্রাবক, যখন বাষ্পচাপ ছিল এই পয়েন্টটা। এখানেও টোটাল যোগফলটা 1 হলে কি হবে, এখানে কিছুটা দ্রাব মিশেছে, তাহলে দেখ এটা একটা দ্রবণ তৈরি হয়েছে। তো এই পয়েন্টটা ছিল কি পয়েন্ট, এই পয়েন্টটা ছিল বিশুদ্ধ দ্রাবক, এই প্রথম পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু দ্রবণ, এই পয়েন্টটা দ্রবণ যেখানে অনুদ্বায়ী দ্রাব আমি যোগ করেছি। তাহলে আমরা কি জানি, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপের থেকে বেশি হয়, মানে বিশুদ্ধ দ্রাবকেরটা সবসময় বেশি, যেই দ্রবণের বাষ্পচাপ করব ওটা কিছুটা কমবে। তাহলে আমি ধরে নিলাম এই পয়েন্টটায় 1 ছিল, তো ধর এই পয়েন্টটায় আমি তোকে বোঝাচ্ছি জাস্ট, এটা ধর 0.9, ঠিক আছে। দ্রাবকের বাষ্পচাপটা একটুখানি দ্রাবকের মোলটা একটুখানি কমেছে, দ্রাবের মোলটা বেড়েছে। তাহলে এই পয়েন্টে আমি এক্সাম্পল দিচ্ছি, দ্রাবকের মোল যদি 0.9 হয়, তাহলে 1টা কোথায় চলে এসছে, 0.9। এখানে বাষ্পচাপ কিন্তু একটুখানি কমবে। কেন কমবে, এই যে দ্রবণ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সবসময় কী হয়, সব থেকে বেশি হয়, দ্রবণের বাষ্পচাপ কম হয়, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বেশি হয়। তাহলে আমি ধরলাম 0.9, যখন এর বাষ্পচাপ কিছুটা কমেছে, মানে কি বলতো, মানে আমরা যত দ্রাব যোগ করব তত তার বাষ্পচাপটা কমবে, যত দ্রাব আমরা যোগ করব তত বাষ্পচাপটা কমবে। আচ্ছা, এর পরের পয়েন্ট আমি ধরলাম এইটা, তাহলে এখানে কত চলে এলো, 0.8। এটা 0.8 মানে দ্রাবকের মোল যত কমবে দ্রাবের মোল তত বাড়বে। তার মানে আমি আরও বেশি পরিমাণে দ্রাব অ্যাড করেছি, আর যত বেশি দ্রাব অ্যাড করব তার বাষ্পচাপ কিন্তু তত আস্তে আস্তে কী হবে, কমবে। এই করতে 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 ধর এইটাই হয়ে গেল দ্রাবকের, মানে এই করতে 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 ধর এইটা হয়ে গেল 0.1 আর এইটা হয়ে গেছে 0.9, ঠিক আছে। তাহলে এখানে বাষ্পচাপটা কোথায় চলে এলো, এখানে চলে এলো। আর যখন বিশুদ্ধ দ্রাবকটা 0, তখন বিশুদ্ধ দ্রাবকই যদি না থাকে তাহলে তার বাষ্পচাপও 0 হয়ে যাবে। তার মানে দেখ লেখচিত্রটা কীরকম হয়ে যাবে, স্ট্রেট লাইন, আমার একটু বেঁকে গেছে স্ট্রেট লাইন, দেখ বোঝাতে পারলাম কি না। খুব ভাইটাল একটা গ্রাফ, হয়তো এই গ্রাফটা খুব একটা কাজে লাগবে না, কিন্তু এইটাকে দিয়েই পরবর্তীকালে আমায় এগোতে হবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা ছিল বিশুদ্ধ দ্রাবকের পয়েন্ট, এই পয়েন্টটা ছিল বিশুদ্ধ দ্রাবকের পয়েন্ট। এই পয়েন্টটায় আস্তে 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 কী হচ্ছে, যত দ্রাবকের মোলটা কমছে, যত দ্রাবকের মোল কমছে তত তার বাষ্পচাপ আস্তে 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 কমছে, ঠিক আছে। কারণ আমরা জানি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সবথেকে বেশি আর দ্রবণের বাষ্পচাপ কম। তাহলে দ্রাবকের পরিমাণ যখন সবথেকে পিক ছিল 1 বিশুদ্ধ দ্রাবক, তখন তার বাষ্পচাপ বেশি ছিল। যত দ্রাবকের পরিমাণ দেখ 9.8 কমেছে আস্তে আস্তে, যত কমেছে তত বাষ্পচাপ আস্তে আস্তে কমেছে। যখন বিশুদ্ধ দ্রাবকই আর থাকবে না, তখন বিশুদ্ধ দ্রাবকের সাপেক্ষে তার আর বাষ্পচাপ থাকবে না, তাহলে দ্রবণের বাষ্পচাপ তখন কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই লেখচিত্রটা দেখবি বইতে আছে, আমি ডিটেলসটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। কীভাবে এই মোলটা পরিবর্তন হচ্ছে আমি দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1। যখন এখানে 0, এটা 0-র অর্থ হচ্ছে এখানে পুরোটাই দ্রাব আর দ্রাবক নেই, যোগফলটা কিন্তু 1। এখানে দ্রাবকের মোল ভগ্নাংশ 0, তার অর্থ কিন্তু দেখ আমি মার্কিং করে দিয়েছি। এই পয়েন্টটা বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবকে, মানে এই পয়েন্টটাতে দ্রাবক নেই মানে এই পয়েন্টটায় কে আছে, পুরোটা দ্রাব আছে। আর এই পয়েন্টটাতে দ্রাব নেই, বিশুদ্ধ দ্রাবক, মানে পুরোটাই কে আছে, দ্রাবক আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের লেখচিত্র, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা নেক্সট টপিকে যেটা যাব, এতদিন দেখবি আমরা অনুদ্বায়ী দ্রাব নিয়ে কাজ করেছি, তো নেক্সট টপিকে থাকবে উদ্বায়ী দ্রাব এর দ্রবণ আর কি, উদ্বায়ী দ্রাব ও দ্রাবকের দ্রবণের, উদ্বায়ী দ্রাব ও দ্রাবকের দ্রবণের বাষ্পচাপ ও রাউল্টের সূত্র। এই সংক্রান্তও দেখবি একটা রাউল্টের সূত্র আছে, তবে এই সূত্রটা অতটা ইম্পর্টেন্ট কিন্তু নয়, এই সূত্রটা কিন্তু সচরাচর আসে কম, তবু ইম্পর্টেন্ট নয়, মানে আসবে না কিন্তু বলা যায় না।
তোরা সূত্রের রাউল্টের সূত্র তো সব একই রকম, শুধু লেখার টেকনিকটা জিনিসটা বুঝে রাখবি, যদি আসে লিখে দিবি। আচ্ছা এখানে দেখ দ্রাবটা আমি কি বলছি, উদ্বায়ী। দ্রাবটা উদ্বায়ী মানে এই যে আমাদের ধর বিশুদ্ধ দ্রাবক ছিল, এটার বাষ্পায়ন হতো, তাই তো, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পায়ন হতো। আর যদি দ্রাবটা এতদিন অনুদ্বায়ী নিচ্ছিলাম, অনুদ্বায়ী নেওয়ার ফলে এখানে দ্রাবের বাষ্পায়ন কি, দ্রাবের বাষ্পায়ন হতো না, দ্রাবের বাষ্পায়ন হতো না। কেন? কারণ দ্রাবটা অনুদ্বায়ী নিতাম। এবার যেহেতু উদ্বায়ী নিচ্ছি, তাই এখানে দ্রাবেরও কি হবে, বাষ্পায়ন হবে। মানে এখানে দ্রাবকটাও বাষ্পীভূত হবে, দ্রাবটাও বাষ্পীভূত হবে। মানে এই যে বাষ্পচাপের যে সমীকরণ, সেই সমীকরণে এখানে দুজনেই পার্টিসিপেট করবে। এর জন্যও কিছু বাষ্প পাবো, এর জন্যও কিছু বাষ্প পাবো। এর জন্য কেন বাষ্প পাবো? কারণ এটা হচ্ছে উদ্বায়ী দ্রাবক। উদ্বায়ী দ্রাবক মানে ওটা বাষ্পীভূত হবে। ঠিক আছে, এইবার রাউল্টের সূত্র অনুযায়ী এখানে যদি আমরা বলি, তাহলে দ্রাবকের আংশিক বাষ্পচাপ কি হবে? তার দ্রাবকের, আমরা দ্রাবককে কি দিয়ে রিপ্রেজেন্ট করি? 1 দিয়ে, তাই তো। তাহলে আগে কিন্তু আমরা গুলিয়ে যেন না যায়, দেখ আগে কি লিখছিলাম, এটা কার ক্ষেত্রে লিখছিলাম? যখন দ্রাবটা অনুদ্বায়ী ছিল। ঠিক আছে, এখন উদ্বায়ী, তার মানে দুজনেই বাষ্পচাপে পার্টিসিপেট করবে। তাই জন্য P10 এখানে 1-2 এর ব্যাপার আসছিল না। কেন আসছিল না? কারণ আগে যখন অনুদ্বায়ী ছিল তখন দ্রাবটা ইনঅ্যাক্টিভ ছিল। যখন অনুদ্বায়ী ছিল দ্রাবটা, তখন কিন্তু এই দ্রাবটা পার্টিসিপেট করছিল না। কে বাষ্পচাপে পার্টিসিপেট করছিল? শুধুমাত্র দ্রাবকটা। তাই শুধু দ্রাবকটা পার্টিসিপেট করছিল বলে এখানে আমি 1 আর পিটা 1 বা P0টা 1 ধরার প্রয়োজন হয়নি। কিন্তু এখানে দ্রাবক দুজনেই পার্টিসিপেট করছে। তাই জন্য বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যদি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P10 হয়, দ্রাবকের মোল ভগ্নাংশ x1 হয়, তাহলে রাউল্টের সূত্র অনুসারে দ্রাবকের আংশিক বাষ্পচাপ, মানে এখানে দেখ, এখানে দ্রাব আর দ্রাবক দুজনেরই বাষ্প থাকবে। তার মানে এখানে যে বাষ্পচাপটা সৃষ্টি হবে, এখানে যে বাষ্পচাপের সৃষ্টি হবে, সেই বাষ্পচাপটার মধ্যে দ্রাবও পার্টিসিপেট করবে, সেই বাষ্পচাপটার মধ্যে দ্রাবকও পার্টিসিপেট করবে। তো আমরা যদি ধরে নিই যে দ্রাবকের আংশিক বাষ্পচাপ, দ্রাবকটার আংশিক বাষ্পচাপ যদি P1 ধরে নিই, তাহলে P10 ইকুয়াল টু হবে দ্রাবকের মোল ভগ্নাংশ ইনটু দ্রাবকের বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। মানে দ্রাবকটা একা থাকলে, দ্রাবকটা যদি না থাকতো, সেই অবস্থাটাকে আমরা বলছি বিশুদ্ধ দ্রাবক। সেই অবস্থায় বাষ্পচাপ আমরা ধরে নিচ্ছি P10। এখন মেশানো অবস্থায় বাষ্পচাপ, এখানে মেশানো অবস্থায় দ্রাবকের দরুন সৃষ্ট বাষ্পচাপ হচ্ছে P1, দ্রাবকের জন্য আংশিক বাষ্পচাপ হচ্ছে এখানে P1, আর দ্রাবটাও কিছুটা সৃষ্টি করবে, সেটা P2 ইকুয়াল টু x2 ইন্টু P20। P20টা হচ্ছে বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ, মানে দ্রাবটা যদি একা থাকতো তার বাষ্পচাপ হচ্ছে P20। আর P10টা বুঝতে হবে ভালো করে। P10টা কি? P10টা হচ্ছে, ধর দ্রাবকটা একা আছে, দ্রাবকটা ধর একা বিশুদ্ধ অবস্থায় আছে, তখন এই যে চাপ দেবে সেই চাপটা হচ্ছে P10। দ্রাবকটা যদি একা থাকে, আর ধর কত হয়, দ্রাবটা একা আছে, কে একা আছে? দ্রাবটা একা আছে তরল অবস্থায়, তখন এর যে বাষ্পচাপটা একা দেবে সেটাকে আমরা বলছি P20। বোঝা গেল? তাহলে P10 P20 কি বোঝা গেল? এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ। আর এই মিক্সড অবস্থায় এখানে যে বাষ্পচাপটা হবে তার কিছুটা দেবে দ্রাব, কিছুটা দেবে দ্রাবক। দ্রাব যে পরিমাণটা দেবে এই দুজনকার মধ্যে সেটাকে বলছি P2, দ্রাবক যেটা দেবে সেটা হচ্ছে P1। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি বলি দ্রবণের মোট বাষ্পচাপ কত হবে, তাহলে P ইকুয়াল টু হবে x1 P10 প্লাস x2 P20। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোট বাষ্পচাপ। মোট বাষ্পচাপটা আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ আমরা এটা কোথা থেকে পেলাম? P ইকুয়াল টু কোথা থেকে পেলাম? P1 প্লাস P2 থেকে আমরা এইটা পেলাম মান বসিয়ে। ঠিক আছে, এবার এখানে দেখবি
বই কি করেছে, ছায়ার বই এখানে কিছু স্পেশাল কেস বসিয়েছে, ওগুলো কিন্তু নতুন কোনো সমীকরণ নয়, এখানে কিছু স্পেশাল কেস বসিয়েছে। কিরম স্পেশাল কেস? ধর যখন x2টা জিরো, যখন x2টা জিরো, x2 জিরো মানে কি জিরো? x2 জিরো মানে হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ, x2 মানে হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশটা যখন জিরো, দ্রাবের, তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ যখন জিরো তখন p ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? p1 জিরো। এইটা কখন হচ্ছে? যখন দ্রাবের মোল ভগ্নাংশ জিরো, মানে কার ক্ষেত্রে হচ্ছে? বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে। দ্রাবের মোল ভগ্নাংশ জিরো মানে সেটা হয়ে গেছে বিশুদ্ধ দ্রাবক। আবার দেখবি বই করেছে যখন x1টা জিরো তখন p ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? x2 p2 জিরো। এগুলো স্পেশাল কেসগুলো বসিয়েছে। তো আমরা এবার চলে যাবো, এই স্পেশাল কেসগুলো একটু দেখবি। আমরা এবার চলে যাব, এখানে দেখবি একটা গ্রাফ টানা আছে, সেই গ্রাফটায় আমরা এবার চলে যাব। ঠিক আছে, উদ্বায়ীর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, অনুদ্বায়ী নয়, এটা কিন্তু উদ্বায়ীর ক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে, এবার আমরা চলে যাব গ্রাফটা, বুঝতে হবে ভালো করে। আচ্ছা দেখ, এবার যে গ্রাফটা, এটা বইতেও আছে, এবার এই গ্রাফটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কেন দুটো অ্যাক্সিস, এবার তোরা নিশ্চয়ই বুঝতে পেরেছিস কেন দুটো, মানে এটা তো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা প্যারালালি দুটো থাকে, একটা বাউন্ডারির মধ্যে থাকে। এই বাউন্ডারিটা হচ্ছে 0 to 1। কেন বাউন্ডারির মধ্যে থাকে? কারণ আমরা জানি একটা দ্রবণের মধ্যে কে থাকে? দ্রাব থাকে আর দ্রাবক থাকে। ঠিক আছে, তো এই সাইডটাকে আমরা সাধারণত, এই সাইডে দেখ, এখানে এই পয়েন্টটায় আমরা কি করেছি? দ্রাবকটাকে 1 করেছি আর দ্রাবের মোল ভগ্নাংশটা এখানে হচ্ছে 0, মানে এই পয়েন্টটা তোদের বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবক। একটু আগে যেটা পড়িয়েছিলাম, এই পয়েন্টটা বোঝাচ্ছে তোকে বিশুদ্ধ দ্রাবক, এই পয়েন্টটা বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবক, বুঝতে হবে ভালো করে। এই পয়েন্টটায় কি লেখা আছে? এখানে লেখা আছে দ্রাবের মোল ভগ্নাংশ ইকুয়াল টু 1। দ্রাবের মোল ভগ্নাংশ 1 মানে পুরোটাই কে আছে? দ্রাব আছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক। দেখ, দ্রাবকের মোল ভগ্নাংশ কত আছে? 0 আছে। ঠিক আছে, টোটাল যোগফলটা সবসময় 0 হবে। আর এই পয়েন্টটা দেখ বোঝাচ্ছে, এটা বুঝতে হবে পয়েন্ট দুটো কী বোঝাচ্ছে। এই পয়েন্টটা বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবক, বোঝাচ্ছে বিশুদ্ধ দ্রাবক। কেন? কারণ এটা হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, দ্রাবকের মোল ভগ্নাংশটা 1, কিন্তু এখানে দ্রাবের মোল ভগ্নাংশটা কত আছে? 0। ঠিক আছে, তাহলে এই পার্টটায় পুরোপুরি কে আছে? বিশুদ্ধ দ্রাবক, এই পয়েন্টটায়। আর এই পয়েন্টটায় কে আছে? পুরোপুরি বিশুদ্ধ দ্রাবক। আর মাঝখানের এই জায়গাটা হচ্ছে দ্রবণ, ঠিক আছে, তাহলে বিশুদ্ধ যখন দ্রাবক ছিল তখন এই বাষ্পচাপটা নিশ্চয়ই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এটা হচ্ছে P10, এই পয়েন্টে এটা হচ্ছে P10, আর এই পয়েন্টে এটা হচ্ছে P20, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, হচ্ছে P20। ঠিক আছে, তো একটু আগে দেখ এই গ্রাফটা কী করে আসছে আমি তোদের একটু আগে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, একটু আগে এই গ্রাফটা কী করে আসছে দেখ, এখান থেকে দেখিয়েছি। এখানে দুজন আছে বলে আমি 1গুলোকে ইউজ করেছি, দ্রাব আর দ্রাবক দুজনেই আছে বলে আমরা এখানে এইটাকে ইউজ করেছি। তাহলে এই যে গ্রাফটা আসছে, হ্যাঁ, এই গ্রাফটা কী করে আসছে? কারণ এখানে দেখ x1টা 1, x2টা 0। এই পয়েন্টে তুই যদি যাস দেখবি x1টা 0.9, একটু আগে যেটা বোঝাচ্ছিলাম, আর x2টা হচ্ছে 0.1। এই পয়েন্টে তুই যদি যাস দেখবি x1টা 0.8 আর x2টা দেখবি 0.2। এই করতে করতে এই পয়েন্টে গিয়ে দেখব x1টা 0.1 আর x2টা 0.9। এই পয়েন্টে গিয়ে দেখব x1টা 0 হয়ে গেল, x2টা 1 হয়ে গেল। ঠিক আছে, তাই এই মাঝের জায়গাটা, এই গোটা মাঝের জায়গাটা কি বোঝাচ্ছে? আমাদের দ্রবণটা বোঝাচ্ছে। এই অ্যাক্সিসটা হচ্ছে দ্রবণের কম্পোজিশান, মানে দ্রাবকটা কতটা আছে আর দ্রাবটা কতটা আছে, সেই কম্পোজিশানটা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমাদের বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার দেখ, যখন বিশুদ্ধ দ্রাবক ছিল তখন তখন তার চাপটা কত ছিল? বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এখানে ছিল, এটা আস্তে আস্তে 0-র দিকে আসবে। তো একটু আগে এই গ্রাফটা করিয়েছি। উল্টো দিক দিয়ে ভাব, এই অ্যাক্সিসটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক,
বিশুদ্ধ দ্রাব, তাহলে বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ P20। তাহলে দ্রাবে এই দিক থেকে তুই যখন এদিকে যাচ্ছিস, এদিক থেকে যখন এদিকে যাচ্ছিস, ডান দিকে যাচ্ছিস, তখন দেখ দ্রাবের মোল ভগ্নাংশটা কমছে, এবং দ্রাবের মোল ভগ্নাংশটা কমতে কমতে কোথায় চলে গেছে, x2টা 0। মানে এখানে ফর্মুলাটা কি দাঁড়াবে, এখানে ফর্মুলাটা দাঁড়াবে P2 = x2 × P20, এটা ফর্মুলা। তাহলে এই পয়েন্টে গিয়ে x2টা কত, 0 তো, তাহলে এই পয়েন্টে গিয়ে এই পয়েন্টে দেখ x2র মান যদি তুই 0 বসাস, তাহলে এই P2র মান কত হয়ে যাচ্ছে, 0। তাহলে এখানেও কি হচ্ছে, P2 0 থেকে শুরু করছে, এটা 0তে যাচ্ছে, এখানে P1 থেকে শুরু করছে, 0তে যাচ্ছে। তুই যদি বলিস স্যার এখানে P1টা কেন 0, তাহলে এই ফর্মুলাটায় বসা, এই ফর্মুলাটায় P1 = কি, x1 × P1 0। তাহলে এখানে এই পয়েন্টে x1-এর মান কত, এই পয়েন্টে x1-এর মান হচ্ছে 0। তাহলে এই পয়েন্টে P1 কত হবে, 0 × P1 0 মানে 0। ঠিক আছে, তো এবার তোদের মনে হবে যে স্যার তাহলে এই রেখাটা কি, এই রেখাটা হচ্ছে মোট চাপটা, যেটা হচ্ছে P1 + P2, যেটা হচ্ছে x1 × P1 0 + x2 × P2 0, এইটা হচ্ছে এই লাইনটা। ঠিক আছে, তো এই লাইনটা এরাম এলো কেন, তোদের যদি মনে হয় স্যার এই লাইনটা এরাম এলো কি করে, দেখ কী করে এলো আমি দেখাচ্ছি। ধর দাঁড়া এইগুলো আগে একটু মুছে দিই, এগুলো মুছে দিলাম। ঠিক আছে, ধর এই পয়েন্টটা ডবল টিক দিলাম, এই পয়েন্টটায় এইখানে এর বাষ্পচাপটা কত হচ্ছে, এইটা আসছে দ্রাবকের জন্য, দ্রাবকের দরুন এই বাষ্পচাপটা আসছে, আর দ্রাবের দরুন কতটা আসছে দেখ, এতটা আসছে। মানে এইটা হচ্ছে দ্রাবের রেখা আর এটা হচ্ছে দ্রাবকের রেখা। তাহলে এই পয়েন্টে দ্রাবকের দরুন বাষ্পচাপ কতটা আসছে, এইটা, আর এই পয়েন্টে দ্রাবের দরুন, এটা দ্রাবের রেখা, তাহলে দ্রাবের দরুন বাষ্পচাপ কতটা আসছে, এইটা। ঠিক আছে, তাহলে এইটা আর এইটা যোগ কর, এইটা এইটুকু আর এতটা, এটার সাথে এই এতটার সাথে এইটুকু যোগ কর, দেখ চলে আসছে এইটা, এই পয়েন্ট। মানে দুটোর তো সাম, দুটোর তো যোগ। ঠিক আছে, P1 + P2 যোগ তো, তাহলে এই রেখাটা হচ্ছে P1-এর, এই রেখাটা হচ্ছে P2-র। ধর এই পয়েন্টটা, হ্যাঁ এই পয়েন্টটা ধর, এই পয়েন্টে x2-র দরুন, x2 মানে এই লাইনটা 2, এটা হচ্ছে দ্রাবের লাইন। তাহলে এই পয়েন্টের দরুন দেখ এখানে কতটা আসছে, এইটা আসছে, দেখ এইটা আসছে, আর x1-এর দরুন কতটা আসছে দেখ, এতটা আসছে, x1-এর দরুন এতটা আসছে, এতটা, এই লাইনটা এখানে আসছে, তাহলে x1-এর দরুন কতটা আসছে, এতটা, দেখ এতটা, তাহলে এর সাথে এতটা যোগ কর, দেখ চলে এলো যোগফলটা। ঠিক আছে, আচ্ছা আরেকটা পয়েন্ট দেখাই, ধর এই পয়েন্টটায় মাঝখানে x1টা হচ্ছে 0.5 আর x2টাও হচ্ছে 0.5, তাহলে মাঝখানে এটা কোথায় গিয়ে লাগছে, এখানে গিয়ে লাগছে। ঠিক আছে, তাহলে x1-এর জন্য এতটা আসছে, আবার P1-এর জন্য এতটা আসছে, আবার P2-র জন্যও এতটা আসছে, দেখ এতটার সাথে এতটা যোগ কর, দেখ এইটা পেয়ে গেলাম। ঠিক আছে, মানে এই লাইনটা হচ্ছে দুজনকার যোগফল, যে কোনো পয়েন্টে। ধর এই পয়েন্টে এতটা হচ্ছে P1, আর এইখান থেকে এতটা হচ্ছে P2, তাহলে এইটার সাথে P2টা গিয়ে যোগ কর, দেখ এইখানে পৌঁছে যাবি। তাহলে ওই ওপরের রেখাটা হচ্ছে দুজনকার যোগফল, যে কোনো পয়েন্টে ধর এই পয়েন্টে নিবি, এই পয়েন্টে এতটা নেব, P1 এতটা আর P2 এতটা, তাহলে P1-এর সঙ্গে P2টাকে মাথায় গিয়ে যোগ করে দেখ এই পয়েন্টে পৌঁছে গেছি। ঠিক আছে, তো এই জায়গাটা একটু ভালো করে শুনবি কি করে এই দ্রবণের বাষ্পচাপটা বার করা হচ্ছে। আর একটু দেখিয়ে দিচ্ছি, আরেকবার দেখ, মনে হচ্ছে অসুবিধে হয়েছে কারুর, ছোট করে দেখিয়ে দিচ্ছি। ধর এখানে একটা রেখা আর এখানে একটা রেখা। ঠিক আছে, এবার ধর আমরা এই পয়েন্টে বার করতে চাইছি, এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে আগে এইটা টানলাম, এটা হচ্ছে P2 তো, তাহলে কতটা হলো দেখ, এতটা হলো। আবার এই পয়েন্টে এটা 1কে ছেদ করছে কোথায় দেখ, একটু পাশ থেকে আছে, এখানে এতটা,
ঠিক আছে, এতটা হচ্ছে 1কে ছেদ করছে, তাহলে 1-এর জন্য এতটা আর 2-এর জন্য এতটা, মানে 1-এর সাথে 2টা ওপরে গিয়ে যোগ হলো, দেখবি এরকম আসছে, এইটা হচ্ছে মোট। ঠিক আছে, এই নীল কালিতে এটা হচ্ছে 2-এর লেখচিত্রে এতটা, আর কালো কালিতে হচ্ছে 1-এর লেখচিত্রে এতটা। এবার 1টা যেহেতু বড়, 1-এর সাথে এই 2টাকে গিয়ে যোগ করে দে, দেখ এটা হচ্ছে মোট যোগফলটা পেয়ে গেলি। ঠিক আছে, তো মোটটা আমরা এইভাবে বার করেছি। তো তোরা এই লেখচিত্রগুলোকে ভালো করে একবার পড়ে নে, লেখচিত্রটা ক্লিয়ার করে নে, অঙ্ক তো করেছিসই, এই লেখচিত্রটা ক্লিয়ার করে নে। আমি পরের দিন, আজকের আদর্শ দমনটা আর করছি না, লেখচিত্রটা ক্লিয়ার থাকলে পরের দিন আদর্শ দমন আর অনাদর্শ দমনটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো পরের দিন এই চ্যাপ্টারটা প্রায় শেষ হয়ে যাবে, এইটা আজকে করে না। আজ ভেবেছিলাম আদর্শ দমন অনাদর্শ দমনটা করাবো, কিন্তু এই গ্রাফের কনসেপ্টটা তৈরি করতে গিয়ে একটু দেরিও হলো, আর তোরা এই ক্লাসটাকে ক্লিয়ার করে নে। এই ক্লাসটা ক্লিয়ার হলে আমি আবার একদিন পরেই দিয়ে দেবো পরের ভিডিওটা, আদর্শ দমন অনাদর্শ দমন, তখন ওটা করে নিবে। ঠিক আছে, তো এই ক্লাসটা আজকেরটাকে দেখে নে, গ্রাফটা ক্লিয়ার করে নে কনসেপ্টটা।